এসএসসি জিডির এক্সাম ডেট পাবলিশ হয়ে গেছে। তো যারা দীর্ঘদিন থেকে প্রিপারেশন করছো, এই মুহূর্তে তোমাদের যে নলেজগুলো রয়েছে সেগুলো একটুখানি ঝালাই করে নিতে হবে, রিভিশন করে নিতে হবে। সেই কারণে তোমার জন্য কিছু বেস্ট বেস্ট PYQ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স আমি তোমাদের জন্য ডিসকাশন করব। এইটা হচ্ছে সেট নাম্বার 2, এর আগে সেট নাম্বার 1 আমি করেছি। তো এখন আমরা সেট নাম্বার 2 তে দেখব গত বছর মানে লাস্ট ইয়ারে জিডির এক্সামে কি কি জিকে রিলেটেড প্রশ্ন এসেছে, ডিটেল দেখব, মিক্স কোয়েশ্চেন্স রয়েছে। তো চলো শুরু করি। অনেক স্টুডেন্টরা বলছিল স্যার জিডির নতুন ব্যাচ চাই। তো জিডির নতুন ব্যাচ চলে এসছে 2026 এবং 27-এর যে সেশন, এই সেশনের জন্য তোমাদের সম্পূর্ণ নতুন একটা ব্যাচ জিডির জন্য ডেডিকেটেড। তো জিডির ব্যাচ একদম শুরু হবে খুব তাড়াতাড়ি, তাড়াতাড়ি এনরোল করো। কি কি পাবো, এই যে যেমন 0 to Pro এর সময় তোমাদের বলেছিলাম 6.0 তে যে কি কি থাকছে, সেম সেম জিনিস, প্রত্যেকটা জিনিস থাকছে। যেমন কি কি, যেমন হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ভাই 2 বছরের ভ্যালিডিটি থাকছে। তারপরে লাইভ ক্লাস করতে পারছো, লাইভ মিস হয়ে গেলে তুমি তোমার হচ্ছে রেকর্ডেড ক্লাস করতে পারছো, পিডিএফ পাচ্ছ, সাথে মক টেস্ট থাকছে একটা সময়। এবং হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এখানে নজর দেবে যে একদম বেসিক থেকে অ্যাডভান্স। তার মানে ভাই তোমার বেসিকে যদি কোনো রকমের কোনো ঘাটতি থাকে, সেই ঘাটতি পূরণ করে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া হবে সম্পূর্ণ আমাদের দ্বারা। আমাদের যে অভিজ্ঞ টিচাররা রয়েছে তারা প্রত্যেককে তোমার প্রত্যেকটা সাবজেক্ট খুব যত্ন সহকারে পড়ানো হবে। তাই দেরি করে লাভ নেই, নাম্বারটা দেখতে পাচ্ছ, এই যে এই নাম্বারটাতে একবার ডায়াল করো। যদি তোমার কোনো আরো প্রশ্ন থাকে তাহলে এই নাম্বারেই কল করবে, কল করে তুমি জিজ্ঞাসা করো এবং তাড়াতাড়ি ব্যাচে ভর্তি হও। দেখা হচ্ছে তোমার সাথে কোর্সে। কোয়েশ্চেন নাম্বার 1 দেখো কি বলছে। বলছে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, খুব গুরুত্বপূর্ণ, চলো দেখি। বলছে নিচের মধ্যে একজন সানাই বাদক, তার নাম বলতে হবে, যিনি 15ই আগস্ট 1947 সালে ভারতের স্বাধীনতার জন্য, স্বাধীনতার লগ্নে লাল কেল্লাতে পারফর্ম করেছিলেন। মানে 1947-এ দেশ যখন স্বাধীন হচ্ছে, সারা মানুষ, সারা দেশ, সারা ভারত, মানে সারা ভারতবর্ষের ভারতীয়রা উল্লাস করছে, আনন্দ করছে। সেই সময় লাল কেল্লাতে নেহেরু প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন এবং জাতীয় পতাকা উত্তোলন হবে। সেই শুভ অবসরে কে না বিসমিল্লাহ খান, তিনি হচ্ছেন শাহনাই বাজাচ্ছিলেন, যেটাকে হচ্ছে তোমার শুভ ধ্বনি হিসেবে ধরা হয়। বিসমিল্লাহ খান তার মানে হচ্ছে কোন বাদকের, মানে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, সানাই বাদকের সাথে যুক্ত হচ্ছে, মানে সানাই বাদক ছিলেন তিনি একজন। ঠিক আছে, বাকি অপশনগুলো দেখে নেব। রামনাথ রাঘবন, তিনি হচ্ছেন মৃদঙ্গম বাজায়, মৃদঙ্গম, কি নাম বললাম, মৃদঙ্গমের সাথে যুক্ত হচ্ছে, মৃদঙ্গমের সাথে যুক্ত হচ্ছে রামনাথ রাঘবন। তিনি হচ্ছেন একজন কর্ণাটক সঙ্গীত শিল্পী, যিনি হচ্ছেন মৃদঙ্গমের সাথে যুক্ত। হেমন্ত কুমারকে আমরা খুব ভালো মতনই চিনি, বাংলা গানের সাথে যুক্ত, বাংলা গান করে, বিখ্যাত গায়ক হেমন্ত কুমার। এবং আলী আকবর খান, তিনি হচ্ছেন শরৎ বাদক, শরৎ বাদক। ঠিক আছে, তার মানে তোমাকে এই শরৎ বাদকের অন্যান্য যে বাদকগুলো রয়েছে সেগুলো দেখে যেতে হবে, সানাই কাকে বাজায় সেগুলো দেখে যেতে হবে। এগুলো হচ্ছে প্রশ্ন এক একটা, যেগুলো তোমাকে বলে দিচ্ছে যে ভাই এই টপিকগুলো ভালো করে পড়েছিস কি, এখান থেকে কিন্তু আমি প্রশ্ন দেবো। ঠিক আছে, চলো যেমন দেখো দ্বিতীয় প্রশ্ন কি বলছে। বলছে যে ভারতের স্থানীয় ঐতিহ্য অনুসারে চিঙ্গাম, চিঙ্গাম একটা মাস, যেটা হচ্ছে মালয়ালম ক্যালেন্ডার অনুসারে পালন করা হয়, চিঙ্গাম মাস, যেটা আমাদের আগস্ট এবং সেপ্টেম্বর ওই সময়টাতে আসে। তো আগস্ট এবং সেপ্টেম্বর নাগাদ 10 দিন ব্যাপী, দীর্ঘ 10 দিন ব্যাপী এই কোন উৎসব পালিত হয়ে থাকে? তো উত্তর বলতে হবে যে মালয়ালম বলে দিলাম, সুতরাং হচ্ছে অপশন নাম্বার ডি, ওনাম পালিত হয়। এটা হয় হচ্ছে কেরালামে, কেরালাম এর একটা গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল হচ্ছে তোমার এই ওনাম ফেস্টিভ্যাল। এই ওনাম ফেস্টিভ্যালটা তোমার 10 দিন আগস্ট এবং সেপ্টেম্বর মাসে হয়। আর এটা ফসল কাটার উৎসব, ফসল কাটার উৎসব। আর এখানে হচ্ছে ওনাম উপলক্ষে একটা বোট রেস হয়, যেটাকে বলা হয় স্নেক বোট রেস। আর এই স্নেক বোট রেসের একটা ট্রফি তোমাদের আমি পড়িয়েছি, মনে রাখবে, নেহেরু ট্রফি। কি নাম বললাম, নেহেরু ট্রফি হচ্ছে, নেহেরু ট্রফি হচ্ছে তোমার বোট রেসের সাথে সম্পর্কিত, যেটাকে স্নেক বোট রেস বলা হয়। ঠিক আছে, বাকিগুলো দেখো। পোঙ্গল হয় তামিলনাড়ুতে একটা ফেস্টিভ্যাল, পোঙ্গল কিন্তু ভাই পৌষ মাসে হয়, পৌষ সংক্রান্তিতে হয় পোঙ্গল। ঠিক আছে, বিহুর 3 ধরনের বিহু হয়, আসামে হয় বিহু, সবাই জানি আমরা। আর মকর সংক্রান্তি, যেটা দেখো মকর সংক্রান্তি একটা উৎসব, মানে একটা তোমার শুভ তিথি হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী বা হিন্দু শাস্ত্র অনুযায়ী। মকর সংক্রান্তি মানে হচ্ছে পৌষ সংক্রান্ত, মানে পৌষ মাসের শেষ এবং মাঘ মাসের আগমন ঘটছে। এবং এই মকর সংক্রান্ত বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম ভাবে পালিত হয়ে থাকে। যেমন মকর সংক্রান্তি আমরা পালন করি, মানে বেঙ্গলের মানুষ পালন করে মকর
মকর সংক্রান্তি। পাঞ্জাবে লোরি হয়ে থাকে, লোরি হয়ে থাকে তোমার পাঞ্জাবে। তারপরে গুজরাটে হচ্ছে কাইট ফেস্টিভ্যাল বা ঘুড়ি ফেস্টিভ্যাল, ঘুড়ি উৎসব হয় হচ্ছে তোমার গুজরাটে। এবং হচ্ছে পোঙ্গাল হয় হচ্ছে তোমার এই যে পোঙ্গাল উৎসব, এই পোঙ্গাল উৎসবটা হয়ে থাকে হচ্ছে তোমার তামিলনাড়ুতে, যেটা পৌষ সংক্রান্তিতে হয়ে থাকে বা মকর সংক্রান্তিতে হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 3, ইকোনমি রিলেটেড প্রশ্ন। বলছে যে পঞ্চবার্ষিকী থেকে প্রশ্ন এসছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে মিনিমাম নিডস প্রোগ্রাম এটা এসেছিল? মিনিমাম নিডস প্রোগ্রাম আমি ইকোনমি তোমাদের বহুবার পড়িয়েছি, অনেক সুন্দর ডেপথে পড়িয়েছি, কোর্সেও পড়েছি, ইউটিউবেও করেছি। আমি বলছি কোয়েশ্চেনটা ইজি নয়, আবার টাফও নয়, মানে মডারেট লেভেলের কোয়েশ্চেন্স। তো এই যে মিনিমাম নিডস প্রোগ্রাম এটা পালিত হয়ে মানে এসছিল হচ্ছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে, যার সময় ছিল হচ্ছে 1974 থেকে শুরু হয়েছিল, 1974 থেকে শুরু হয়েছিল। আর 5 বছর কাউন্ট করো, হওয়ার কথা ছিল 1979 পর্যন্ত, ঠিক আছে। কিন্তু এটা এই সময়টাতে এই একমাত্র 5 ইয়ার প্ল্যান যেটা 5 বছর কমপ্লিট করতে পারেনি বা করা হয়নি, যেটা 1978 সালেই বন্ধ করে দেওয়া হয়, 4 বছরে সমাপ্ত হয়ে যায়। জনতা পার্টি মোরারজি দেশাই সেটাকে ইয়ে করে দেয়, তোমার হচ্ছে তুলে দেয়, ঠিক আছে। এবং আরেকটা জিনিস মনে রাখবে, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় নেওয়া হয়েছিল গরিবী হাটাও স্লোগান দেওয়া হয়েছিল, মানে দারিদ্রতা দূরীকরণ। আর এটাই হচ্ছে এই প্রোগ্রামেরই একটা অংশ, দারিদ্রতা দূরীকরণ, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পরবর্তী আমরা দেখব 4 নম্বর প্রশ্ন। বলছে হাইকোর্টের প্রধান বিচারপতি, পলিটি থেকে প্রশ্ন, বিদেশ স্যার খুব ভালো করে পড়াবে তোমাদেরকে, খুব ধরে ধরে তোমাদের পড়ায়, খুব ভালো সুন্দর করে বুঝেছো তোমরা, বোঝো। তো বলছে হাইকোর্টের প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতিদের কে নিযুক্ত করে? মানে হাইকোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের ভারতবর্ষের নিম্নলিখিত কে নিযুক্ত করে থাকে? তো কে নিযুক্ত করে? অপশন নাম্বার বি, রাষ্ট্রপতি নিযুক্ত করে। আর্টিকেল নাম্বার 217 নম্বর অনুযায়ী হচ্ছে হাইকোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের নিযুক্ত করা হয়ে থাকে। এবং যদি জিজ্ঞাসা করা হয় ভাই হাইকোর্ট এটা কত নম্বর আর্টিকেল থেকে শুরু হচ্ছে, তাহলে তুমি বলবে আর্টিকেল নাম্বার 214 থেকে স্টার্ট হচ্ছে। এবং পার্ট নম্বর যদি বলে হয়, পার্ট নম্বর হচ্ছে তোমার 6, পার্ট নম্বর 6 এর মধ্যে আসে হচ্ছে হাইকোর্ট, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখবো আমরা। বলছে মিশ্র অর্থনীতি হিসেবে পরিচিত হতে কোন সেক্টরগুলোকে একসাথে কাজ করতে হবে? আমরা জানি ভারতবর্ষ হচ্ছে একটা মিশ্র অর্থনীতির দেশ বা মিক্সড ইকোনমির দেশ। তো মিক্সড ইকোনমি মানে কি? অর্থ হচ্ছে এখানে কাজ করতে হবে সরকারি এবং বেসরকারি একই সাথে কাজ করবে যেই দেশে, তাকে বলা হয় মিশ্র অর্থনীতির দেশ। তার মানে কি? তার মানেটা হচ্ছে না সরকারি কোম্পানিগুলো বেশি আর কি প্রভাবশালী হবে, না সরকার নিজে বেশি প্রভাবশালী হবে, দুজনেই মিলেমিশে কাজ করবে, তাকেই বলবো আমরা মিশ্র অর্থনীতি। এবং এই ধরনের অর্থনীতি 3 ধরনের হয়। একটা হচ্ছে তোমার ধনতান্ত্রিক অর্থনীতি, যেটাকে বলা হয়, যেটা হয়েছে তোমার ইউএস মানে পশ্চিমী দেশগুলো, আমেরিকা, ব্রিটেন, এই সমস্ত দেশগুলোতে হচ্ছে তোমার ধনতান্ত্রিক হচ্ছে তোমার অর্থনীতি চলে, যেখানে হচ্ছে বেসরকারি কোম্পানিগুলো তোমার হচ্ছে মেন যে তোমার হচ্ছে অর্থনীতিকে সামাল দেয়। উল্টো দিকে আসছে সোশ্যালিস্ট ইকোনমি বা সমাজতান্ত্রিক ইকোনমি অর্থনীতি, যেটা রাশিয়া, কিউবা, চায়নার মতন যে তোমার কমিউনিস্ট কান্ট্রিগুলো রয়েছে সেখানে হচ্ছে তোমার চলে সমাজতান্ত্রিক, যেখানে সম্পূর্ণটাই সরকারি একটা তোমার কন্ট্রোল রয়েছে, যার জন্য বলা হয় সমাজতান্ত্রিক। তাকে বলা হয় কন্ট্রোলড ইকোনমি। কন্ট্রোলড কেন? সরকার দ্বারা নিয়ন্ত্রিত, সেই জন্য নিয়ন্ত্রিত ইকোনমি অর্থনীতি বা কন্ট্রোল ইকোনমি বলা হয়। আর 3 নম্বর আসে হচ্ছে এই দুটোর কম্বিনেশন, যেখানে সরকারও কাজ করবে, সরকারেরও কন্ট্রোল থাকবে, আবার বেসরকারিরাও কাজ করবে। আর এমনই অর্থনীতি আমাদের দেখা যায়। এক্সাম্পল দিচ্ছি, মনে করে দেখো, দেখো আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা 2 ধরনের স্কুল দেখতে পারো, সরকারি স্কুল রয়েছে, পাশাপাশি বেসরকারিও স্কুল রয়েছে। সুতরাং এই যে তোমার হচ্ছে একটা মেলবন্ধন, এটাকেই বলা হয় হচ্ছে তোমার তোমার কি মিশ্র অর্থনীতি বলা হয়ে থাকে, ঠিক আছে। আর এটার সব থেকে ভালো উদাহরণ হচ্ছে আমাদের ভারতবর্ষ, ঠিক আছে। পরবর্তী দেখবো আমরা কি বলছে। বলছে গ্রিক দূত কে, মানে গ্রিক দূত কে ছিলেন যিনি মৌর্য রাজধানী পাটলিপুত্রতে এসেছিলেন, পাটলিপুত্র ভ্রমণ করেছিলেন, এবং যার বিবরণ মৌর্য আমলের একটা বিশাল প্রধান উৎস। এই বইটা থেকে আমরা মৌর্য যুগ সম্পর্কে ডিটেলে প্রচুর কিছু জানতে পারি, ঠিক আছে। ইতিহাস থেকে প্রশ্ন, ম্যাডাম তোমাদের খুব সুন্দর করে ইতিহাস পড়িয়েছে, তোমরা জানো। উত্তর দেবে তোমরা, অবশ্যই উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, মেগাস্থিনিস। তো মেগাস্থিনিসের লেখা হচ্ছে তোমার এই তোমার কি বলে, মেগাস্থিনিসের লেখা হচ্ছে ইন্ডিকা। কি বললাম বইটার নাম? বইটার নাম হচ্ছে ইন্ডিকা। আর এই যে মেগাস্থিনিস, তিনি হচ্ছেন গ্রিক দূত
সেলুকাস, গ্রিক দূত সেলুকাসের হচ্ছে তোমার, সেলুকাসের হয়ে তিনি এসেছিলেন হচ্ছে, সেলুকাসের দূত হয়ে এসেছিলেন হচ্ছে মেগাস্তিনিস। কার সময় এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি হচ্ছেন মৌর্য বংশের ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা, তার সময় ভারতবর্ষে এসেছিলেন। ঠিক আছে। আচ্ছা, আরিয়ানের একটা লেখা রয়েছে, এই আরিয়ান ইনি হচ্ছেন একজন রোমান রাইটার, আর তার মানে ঐতিহাসিক, তার রাইটিং থেকে বা তার লেখা থেকে আমরা জানতে পারি তোমার গ্রিক বীর আলেকজান্ডার ভারতবর্ষে এসেছিলেন ইত্যাদি ইত্যাদি সম্পর্কে, গ্রিক বীর আলেকজান্ডারের যে ভারত অভিযান সেইটা সম্পর্কে আরিয়ানের লেখা থেকে আমরা জানতে পারি। হেরোডোটাসকে বলা হয় তোমার ইতিহাসের জনক বলা হয়, ফাদার অফ হিস্ট্রি বলা হয় হচ্ছে তোমার হেরোডোটাসকে বলা হয়ে থাকে। ঠিক আছে। প্লিনির লেখা ন্যাচারাল হিস্ট্রি খুব গুরুত্বপূর্ণ, প্লিনির লেখা জিজ্ঞাসা করবে ন্যাচারাল হিস্ট্রি কার লেখা, বলবে উত্তর প্লিনির লেখা। পরবর্তী আমরা বলবো 7 নম্বর, বলছে যে 1930 সালে ডান্ডিতে লবণ অভিযান কে নেতৃত্ব দিয়েছিলেন? এর থেকে সোজা প্রশ্ন আর হতে পারে ভাই জিডিতে এসএসসিতে? খুব সোজা প্রশ্ন। ডান্ডি অভিযান হয়েছিল তোমার হচ্ছে 1930 সালে, আর এই সময় নেতৃত্ব দিয়েছিলেন সবরমতী আশ্রম থেকে গান্ধীজি 78 জন সঙ্গী নিয়ে যাত্রা করেছিলেন, 78 জন সঙ্গী নিয়ে যাত্রা করেছিলেন এবং তিনি ডান্ডি পৌঁছেছিলেন, সবরমতী থেকে ডান্ডি পৌঁছেছিলেন লবণ আইন ভঙ্গ করে আইন অমান্য আন্দোলনের সূত্রপাত করে। তাহলে ডান্ডি অভিযানই হচ্ছে আইন অমান্য আন্দোলনের সূত্রপাত করেছিল গান্ধীজি। এবার এখানে বলতে হবে, যখন আন্দোলন একটা চরম পর্যায়ে যেতে থাকে তখন হচ্ছে আন্দোলনকে সামাল দেওয়ার জন্য ব্রিটিশ সরকার গান্ধীজিকে অ্যারেস্ট করে নেয়, গ্রেপ্তার করে নেয়, এবং পরীক্ষায় জিজ্ঞাসা করবে যে গান্ধীজির গ্রেপ্তারির পরে আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তার নাম কি? উত্তর দেবে তোয়াবজি। কি কি না আব্বাস, আব্বাস তোয়াব জি। ঠিক আছে, আব্বাস তোয়াবজি, আব্বাস তোয়াবজি, এবং আব্বাস তোয়াবজিকেও অ্যারেস্ট করে নেওয়া হয়। তারপরে আসা হচ্ছে সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু। ঠিক আছে, সরোজিনী নাইডু। মনে রাখবে যে প্রথমে গান্ধীজি, তারপরে হচ্ছে আব্বাস তোয়াবজি, তারপরে হচ্ছে সরোজিনী নাইডু এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? বলছে 31শে ডিসেম্বর 1947 সালে গণপরিষদ কতজন সদস্য ছিল? গণপরিষদ মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা বলা হচ্ছে, যাদের দায়িত্ব ছিল ভারতের সংবিধান রচনা করা। তো ভারতের সংবিধান রচনা করবার জন্যই গণপরিষদ তৈরি করা হয়েছিল। তো গণপরিষদে 1947 সালের 31শে ডিসেম্বর এই ডেট অনুযায়ী কতজন সদস্য ছিল? কতজন সদস্য ছিল না? অপশন নাম্বার ডি 299 জন ছিল। আর এই 299 এর মধ্যে মনে রাখবে 229 প্লাস 70, এই যে 229 জন, এরা হচ্ছে ইলেক্টেড বা নির্বাচিত প্রতিনিধি, ভারতের বিভিন্ন রাজ্য থেকে এসেছিল। ঠিক আছে। আর এই 70 জন ছিল হচ্ছে প্রিন্সলি স্টেট, মানে মানে তোমার যে রাজতন্ত্র ছিল, যেখানে যেখানে যেই যে রাজ্যগুলোতে, জায়গাগুলোতে সেই রাজতন্ত্র থেকে এসেছিল হচ্ছে 70 জন প্রতিনিধি, টোটাল 299। আর যখন সম্পূর্ণ গণপরিষদ তৈরি হয়েছিল তখন কিন্তু ছিল 389 জন, মানে 389 এতজন ছিল একেবারে প্রথমে 1946 সালে। ঠিক আছে, চলো তারপরে পরবর্তী দেখবো আমরা। বলছে যে ভারতের 2011 সালের আদমশুমারি অনুযায়ী নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সর্বনিম্ন বলেছে? সর্বনিম্ন যদি বলা হতো উচ্চ, সর্বোচ্চ, সব থেকে বেশি মানে তোমার হচ্ছে শিক্ষার হার কোন কেন্দ্রশাসিত অঞ্চলে বেশি? কেন্দ্রশাসিত অঞ্চলে যদি বলতো সর্বোচ্চ, উচ্চ বললে উত্তর হতো লাক্ষাদ্বীপ, উত্তর কি হতো? উচ্চ বললে লাক্ষাদ্বীপ হতো, কিন্তু এখানে নিম্ন বলেছে, তাই উত্তর হয়ে যাবে আমাদের দাদরা ও নগর হাভেলি। যদিও এই দাদরা নগর হাভেলি এবং হচ্ছে দমন এন্ড দিউ দুটো এখন একসাথেই মার্জ হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, অপশন অনুযায়ী অপশন নাম্বার সি এখানে সব থেকে কম শিক্ষার হার রয়েছে। ঠিক আছে। আচ্ছা, আর এখন বর্তমানে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে বা ইউনিয়ন টেরিটরি রয়েছে, টোটাল সংখ্যা হচ্ছে 8টা। পরবর্তী প্রশ্ন দেখবো আমরা 10 নম্বর। 10 নম্বর বলছে ময়ূরভঞ্জে ছৌ নৃত্য খুব বেশি একটা গুরুত্বপূর্ণ। কতবার আমি তোমাদের পড়িয়েছি বলো, এমসিকিউতে পড়েছি, কোর্সে পড়িয়েছি যে ছৌ নৃত্য 3টে রাজ্যে দেখা যায়, 3টে রাজ্যে দেখা যায় ছৌ নৃত্য। আর ময়ূরভঞ্জ হচ্ছে ওড়িশা একটা জেলা, যেখানে হচ্ছে তোমার মাস্কহীন তোমার ছৌ নৃত্য ফেমাস হচ্ছে, বিখ্যাত হচ্ছে ময়ূরভঞ্জ ওড়িশাতে। ঠিক আছে। আর বাকি কোনগুলো? বাকি হচ্ছে সরাইকেল্লা, মনে রাখবে সরাইকেল্লা, এই সরাইকেল্লা এটা হচ্ছে তোমার ঝাড়খণ্ডে, এটা হচ্ছে কোথায়? ঝাড়খণ্ডে হয়ে থাকে সরাইকেল্লা, এই জেলাতে হয়ে থাকে ছৌ নৃত্য। আর আরেকটা রয়েছে আমরা খুব ভালো মতনই জানি, সেটা হচ্ছে পুরুলিয়া। সেটা হচ্ছে কোথায়? পুরুলিয়া। এই পুরুলিয়া হচ্ছে তোমার
ছৌ নৃত্যের জন্য বিখ্যাত আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে আছে এই তিনটে রাজ্যে, মনে রাখবে ছৌ নৃত্য খুব বিখ্যাত, ঠিক আছে। আচ্ছা, আমাদের রাজ্যের যে ছৌ নৃত্যের যে মাস্ক, সেই মাস্ক কিন্তু জিআই ট্যাগও পেয়েছে, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনও কিন্তু পেয়েছি আমরা, ঠিক আছে। চলো পরবর্তী 11 নম্বর বলছে টেবিল টেনিসে একটা তোমার হচ্ছে শব্দ আছে, শব্দটার নাম হচ্ছে লেট। এই লেটটা সার্ভ করার সময় একটানা সর্বোচ্চ কতগুলো লেট তুমি দিতে পারো, ঠিক আছে। আগে লেটটা বোঝার জন্য ভালো করে বুঝতে হবে তো কি জিনিস লেটটা। দেখো টেবিল টেনিস তোমরা দেখেছো তোমাদের কলেজেও ছিল, মাঝখানে একটা নেট থাকে, এখানে একজন পার্সন দাঁড়িয়ে থাকে, এখানে একজন পার্সন দাঁড়িয়ে থাকে, এবার এখান থেকে ব্যাটে করে বলটা এখানে টোপ খেয়ে তারপরে হচ্ছে নেট ক্রস করে এইখানে যাবে, এবং হচ্ছে ইনি আবার ব্যাট দিয়ে ক্রস করে এভাবে করেই পাঠাবে। তো এইটা হচ্ছে তোমার হচ্ছে কি বলে তোমার টেবিল টেনিস খেলা। তো বলছে যখন সার্ভ করবে মানে প্রথম যখন বলটা হচ্ছে হিট করবে, তখন বলটা যদি নেটে টাচ খেয়ে তোমার এই কোর্টে গিয়ে পড়ে, তাহলে সেটাকে কিন্তু আমরা সার্ভ বলে গণ্য করব না, তখন এটা কি বলা হয় হচ্ছে নেট নেট লেট, সরি এটাকে কি বলা হয়, লেট বলা হয়। তাহলে লেট কি, লেট হচ্ছে নেটে লেগে যখন হচ্ছে অন্য কোর্টে চলে যাবে সেটাকে বলা হয় হচ্ছে লেট বলা হয়। আর এই লেটের সর্বোচ্চ যে সীমা সেটা কোনো সীমাই নেই, লেট হচ্ছে কোনো সীমাই নেই, রেফারি যে থাকবে তাকে আবার সাফ করতে বলবে, ঠিক আছে। এখানে কোনো পয়েন্টেরও ফারাক পড়ে না, কিছুই পড়ে না, এটাকে লেট বলে, জাস্ট হচ্ছে নেটে লেগে ওই ঘরে যদি যায় তবেই হচ্ছে সেইটাকে লেট বলা হয়। পরীক্ষায় আসতেই পারে যে এই যে লেট এই শব্দটা কোন খেলার সাথে যুক্ত, তখন তোমাকে বলতে হবে এটা টেবিল টেনিসের সাথে যুক্ত, ঠিক আছে ভাই। আরেকটা কথা বলে রাখি, এই যে টেবিল টেনিস এটা হচ্ছে চীনের জাতীয় খেলা, পরীক্ষা যদি জিজ্ঞাসা করে বলবে চায়না বা চীনের জাতীয় খেলা হচ্ছে তোমার টেবিল টেনিস। পরবর্তী প্রশ্ন দেখব, বলছে যে কোন পর্বত শ্রেণীটি আকারে ত্রিভুজাকার দেখতে এবং শীর্ষবিন্দু রত্নপুরীতে রয়েছে, শীর্ষবিন্দু রত্নপুরীতে রয়েছে, বাকি দুই দিক একটা হচ্ছে তাপ্তি আর পবিত্র নর্মদা নদীর সমান্তরালে রয়েছে। তাহলে আমরা বুদ্ধিমান, আমরা দীর্ঘদিন থেকে পড়াশোনা করে এসেছি, যদি প্রশ্নের একটু কঠিন লাগে তাহলে অপশানের দিকে তাকাবো, অপশানে যেই তাকাবো পীরপঞ্জাল, তার মানে হচ্ছে কি পীরপঞ্জাল হিমালয়ে রয়েছে, হিমালয় থরি না তাপ্তি নদী প্রবাহিত হয়, চলে এটা অপশান হবে না। সাতপুরা হতে পারে, পূর্বাচল শ্রেণী না হবে না, পূর্বাচলে মানে নর্থ ইস্টে তোমার তাপ্তি কোথায়, তাপ্তি নেই। আরাবল্লী হবে কি, একদম আরাবল্লীও না হওয়ারই চান্স রয়েছে, তার কারণ আরাবল্লী রয়েছে হচ্ছে তোমার কোথায়, আরাবল্লী রয়েছে হচ্ছে রাজস্থানে। তো উত্তর একটাই হবে, পড়ে থাকলো সাতপুরা, সাতপুরা শ্রেণীর কথা বলা হচ্ছে তার কারণ সাতপুরার উত্তর দিকে প্রবাহিত নর্মদা, দক্ষিণ দিকে প্রবাহিত হয় তাপ্তি নদী, ঠিক আছে। তো উত্তর হয়ে যাবে সাতপুরা নদী। আর এই সাতপুরা পর্বতমালা আর সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ তোমরা আমাকে অবশ্যই জানিও, সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, HW থাকলো তোমাদের, সাতপুরা সর্বোচ্চ শৃঙ্গ আমাকে কমেন্ট করে জানাবে যে সাতপুরা সর্বোচ্চ শৃঙ্গ নাম কি, ঠিক আছে। চলো তারপরে পরবর্তী প্রশ্ন আমরা যাব। নেক্সট কোয়েশ্চেন বলছে যামিনী কৃষ্ণমূর্তি, একেবারে পরিচিত নাম, অনেকবার পড়িয়েছি অনেকবার। যামিনী কৃষ্ণমূর্তি কোন শৈলীর নৃত্যশীলার আস্থান আস্থান নর্তকী নামে পরিচিত? তো ভাই যামিনী কৃষ্ণমূর্তি ভারতনাট্যমও নেচে থাকে এবং হচ্ছে তোমার কুচিপুড়ির সাথে যুক্ত, তাহলে কুচিপুড়ি এবং ভারতনাট্যম দুটোই হচ্ছে যামিনী কৃষ্ণমূর্তি। ইম্পর্টেন্ট নেম মনে রাখবে যে কুচিপুড়ির একটা মন্দিরে তিনি আস্থান নর্তকী নামে পরিচিত ছিলেন, ঠিক আছে। পরবর্তীতে আমরা চলে যাব। নেক্সট বলছে যে 1973 সালের বৈষয়িক তেল সংকটন যখন হয়েছিল, 1973 সালে এখন যেমন তেলের সংকট চলছে, গ্যাসের সংকট চলছে, গ্যাসের দাম বেড়ে গেছে, তো একই রকমভাবে 1973 সালে ইন্দিরা গান্ধীর সময়, সেই সময় হচ্ছে তোমার তেলের সংকট দেখা দিয়েছিল। তো তখন হচ্ছে ভারতের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল, তো এই সময় দেখো 74 থেকে 79 হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, এটা হয়েছিল 1978 সাল পর্যন্ত চলেছিল। তো এই সময় কি কি প্রভাব পড়েছিল অপশন বলছে, দেখো একটু বড় সড়ো লম্বা চওড়া স্বাস্থ্যবান অপশনগুলো বলছে। পরীক্ষা এই যে পরিকল্পনায় শিল্পায়নের লক্ষ্যগুলিকে ত্বরান্বিত করেছিল এই তেলের দাম বেড়ে গিয়ে, নাকি অর্থনৈতিক বিঘ্ন ঘটিয়েছিল এবং অগ্রাধিকার পুনর্নির্ধারণ করতে ভয় হয়েছিল, নাকি পরিকল্পনার ওপরে কোনো উল্লেখযোগ্য প্রভাব পড়েইনি বলছে, নাকি কৃষি ফোকাস কমানোর দিকে পরিচালিত হয়েছিল, এমন কিছুই না ভাই, এগুলো একেবারে সিম্পল ব্যাপার। অপশন নাম্বার বি হবে, অর্থনীতির দিকে প্রভাব পড়বেই পড়বে, তার কারণ পেট্রোলের ওপরেই হচ্ছে আমাদের অর্থনীতি, ভারতের অর্থনীতি টিকে রয়েছে, তার কারণ পেট্রোল আমরা আমদানি করাই। তাহলে পেট্রোল যদি আমদানি করাতে লাগে, তাহলে পেট্রোলের দামটাই যদি বেড়ে যায়, তাহলে এই যে ট্রান্সপোর্টের দাম বেড়ে যাবে, ট্রাক এক জায়গা থেকে এক জায়গায় যাবে, আর তখনকার দিনে ডিজেল ট্রেনও চলতো ডিজেলে, তো জিনিসপত্রের দাম বাড়বেই বাড়বে, অর্থনীতি হচ্ছে তোমার বিঘ্নিত হবে এবং হয়েছিল সেই সময়টাতে, ঠিক আছে। তো এইটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন যাব আমরা, কি বলছে কোয়েশ্চেন নাম্বার 15, স্ট্যাটিক জিকের একটা অসাধারণ প্রশ্ন বলছে,
থাইপুসাম এটা একটা ফেস্টিভ্যাল, উৎসব। এই উৎসবটা নিম্নলিখিত কোন রাজ্যে খুব বিখ্যাত? আমি উৎসব রিলেটেড কিন্তু অনেক ভিডিও পড়িয়েছি, একটা ভিডিও আমি তোমাদের অবশ্যই দেখতে বলবো। দেখবে আমাদের ইউর স্টাডি চ্যানেলে 100টা প্লাস এমসিকিউ করিয়েছি শুধুমাত্র উৎসব বা ফেস্টিভ্যাল থেকে, ঠিক আছে? উৎসব বা ফেস্টিভ্যাল থেকে তোমরা কি করবে, রঞ্জিত বর্মন ফেস্টিভ্যাল এইভাবে করে, রঞ্জিত স্যার ফেস্টিভ্যালস এইভাবে করে সার্চ করবে, বা ইউর স্টাডি ফেস্টিভ্যালস বলে সার্চ করবে এমসিকিউ বলে, তাহলে দেখবে ভিডিওটা পেয়ে যাবে। অবশ্যই দেখে নিও, অনেক মজা আসবে। একটা ক্লাসের মাধ্যমে প্রচুর কিছু জানতে পারবে তুমি, ঠিক আছে? চলো এই প্রশ্নের উত্তরে আসি। তো থাইপুসাম হচ্ছে তামিলনাড়ুর একটা খুব ফেমাস, খুব বিখ্যাত একটা উৎসব। থাইপুসাম কোথায় হয়? তামিলনাড়ুতে হয়, ঠিক আছে? আচ্ছা, তেলেঙ্গানার দুটো ফেস্টিভ্যালের মধ্যে একটা বলছে বোনালু, খুব বিখ্যাত বোনালু, ঠিক আছে? বোনালু তেলেঙ্গানাতে হয়। আরেকটা হচ্ছে তোমার বাথুকাম্মা, কি বললাম? বাথুকাম্মা, বাথুকাম্মা, ঠিক আছে? বাথুকাম্মা এবং বোনালু হচ্ছে তেলেঙ্গানার বিখ্যাত উৎসব, ঠিক আছে? দেন 2011 সালের জনগণনা অনুযায়ী কোন উত্তর পূর্ব রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি? এখানে জিজ্ঞাসা করেছে স্পেসিফিক্যালি, একদম নির্দিষ্টভাবে উত্তর পূর্ব রাজ্যগুলোর মধ্যে কোনটা শিক্ষার থেকে সব থেকে এগিয়ে রয়েছে। তোমরা ভালো মতনই জানো যে তোমার মিজোরামে শিক্ষার হার সব থেকে বেশি, এখন তো বর্তমানে হচ্ছে 98% হয়ে গেছে, 98%-এর বেশি, বেশি 98% বেশি, 99% সামথিং এরকম হবে আর কি, ঠিক আছে? তো মিজোরাম হচ্ছে সব থেকে বেশি শিক্ষার হার। তাহলে এখান থেকে তোমাকে বলছে যে ভাই জনসংখ্যাটা একটু ভালো করে দেখে যাস কিন্তু 2011 সালেরটা, কারণ 2021 তো এখন আসেনি, 2026 এবং 27 জুড়ে হবে গণনা, তারপরে আসবে। তো সুতরাং লাস্ট 2011তেই হয়েছে, আর 2011টাই আমি বলছি বারবার করে দেখে যাবে। আমি বলছি না, এসএসসি জিডি বলছে, এই কোয়েশ্চেন্সগুলোর মাধ্যমে এটাই আমাদের নির্দেশ দিচ্ছে। চলো পরবর্তী প্রশ্ন দেখব। বলছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1956 থেকে 61-তে হয়েছিল। তো শিল্পায়নের দৃষ্টিভঙ্গির দিক থেকে প্রথম পরিকল্পনা থেকে কিভাবে আলাদা? এক কথায় প্রশ্নের যে মানেটা বলতে চাইছে একটু কনসেপচুয়াল কোয়েশ্চেন্স, এটা কিন্তু এসএসসি জিডিতে এসছে, আমার প্রশ্ন নয় কিন্তু। সুতরাং এই ধরনের প্রশ্ন তোমাকে ফেস করতে হবে পরীক্ষার হলে, তাই এখানে কোয়েশ্চেনটা সিম্পলিফাই করছি আমি। বলছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে মূল পার্থক্যটা কি, ফারাকটা কোথায়? মূল ফারাকটা হচ্ছে ভারী শিল্পের উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছিল, নাকি ফোকাস ভারী শিল্প থেকে হালকা শিল্পের দিকে নিয়ে যাওয়া হয়েছিল, নাকি সরকারি খাতের তুলনায় বেসরকারি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল, নাকি শুধুমাত্র কৃষির ওপরে ফোকাস দেওয়া হয়েছিল? তো যদি তোমরা একটুখানি সুন্দর করে পড়াশোনা করে থাকো তাহলে তোমরা জানো ভালো করে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিতে জোর দেওয়া হয়েছিল এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারী শিল্পের উপরে জোর দেওয়া হয়েছিল, ভারী শিল্পের উপরে জোর দেওয়া হয়েছিল। তাহলে বুঝতে পারছো কোনটা অপশন হবে? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, ভারী শিল্পের উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। আর এই সময় হচ্ছে তিনটে বড় বড় তোমার কি বলে ইস্পাত কারখানা তৈরি হয়েছিল, ঠিক আছে? তিনটে বড় বড়। ওকে, পরবর্তী যাব। বলছে যে আর বৈশালী, নাম শুনেছো? এই আর বৈশালী ইনি কোন খেলার সাথে যুক্ত? একেবারে সোজা প্রশ্ন, ইজি কোয়েশ্চেন। আর বৈশালী দাবার সাথে যুক্ত, দাবা। যেমন কোনেরু হাম্পির নাম শুনেছো, দাবার সাথে যুক্ত মহিলা দাবা খেলবার ভারতীয় কোনেরু হাম্পি, তেমনি হচ্ছে আর আর বৈশালী প্রজ্ঞানন্দের দিদি কিন্তু, ঠিক আছে? প্রজ্ঞানন্দ যিনি হচ্ছে চেস খেলবার, তার হচ্ছে দিদি, সিস্টার হয়। পরবর্তী প্রশ্ন দেখব। 1861 সালে প্রবর্তিত কোন আইনটি ব্রিটিশ ভারতের শাসনের জন্য একটি আইনি কাঠামো প্রতিষ্ঠা করেছিল? এত কিছু ঝামেলার মধ্যে গিয়েই লাভ নেই, পরিষ্কার পরিষ্কার ভাষায় এইটাই বলছে যে 1861 সালে নিম্নলিখিত কোন আইনটা ব্রিটিশ গভর্নমেন্ট এনেছিল, ঠিক আছে? মনে করে দেখো, 1857 সালে কি হয়? মহাবিদ্রোহ হয়, বিশাল বড় মহাবিদ্রোহ, ব্রিটিশ শক্তিকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। বলছে এইবার তো গেলাম গেলাম ব্যাপার। 1857 সালে তারপরে কোনো মতে ব্রিটিশ সরকার এই 1857 সালের মহাবিদ্রোহটাকে ঠেকিয়ে দিয়েছিল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন এখানেই সমাপ্ত হয়ে যায়। তখন 1858 সাল থেকেই হচ্ছে তোমার 1858 সাল থেকে তোমার হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে রুল করা তারা বন্ধ করে দেয়, ঠিক আছে? এরপরে 1858 সালে একটা আইন আছে, আইনটাকে বলা হয় রানীর শাসন বা কুইন্স প্রোক্লেমেশন বলা হয়। কুইন্স প্রোক্লেমেশন মানে বলছে, কুইন বলছে, মানে কুইন মানে হচ্ছে রানী ভিক্টোরিয়া যেখানে ব্রিটেনের, তিনি বলছেন এখন থেকে আর ইস্ট ইন্ডিয়ার রুল চলবে না ভারতে, ভারতে এখন চলবে রানীর শাসন এবং ভারতবর্ষকে আমরা সুশাসন দেব, যেমন শাসন ব্রিটেনে তেমনি শাসন ভারতবর্ষেও চলবে। এই স্বপ্ন দেখিয়ে 1858 সালে এই আইনটা এসেছিল, 1858 সালে। তারপরে ভারতবর্ষে একটা
পাকি আইন এসেছিল, সেই পাকাপাকি আইনটাকেই বলা হচ্ছে 1861 আইন। আর এই 1861 আইনটা তোমার এই চারটের মধ্যে কোনটা হবে? যদি বলি ভারত শাসন আইন তাহলে ভুল হয়ে যাবে, তার কারণ অপশন নাম্বার বি হবে ভারত পরিষদ আইন বা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট বলা হয়, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 বলা হবে। আর এই আইন অনুযায়ী 1862 সালে তিনটে হাইকোর্ট তৈরি হয়েছিল, কলকাতা হাইকোর্ট, বম্বে হাইকোর্ট, মাদ্রাস হাইকোর্ট, এই আইনেই বলা ছিল। ঠিক আছে, আর একটা জিনিস বলে রাখি, রাওলাট আইন কত সালে? 1919 সালে। রাওলাট আইন 1919 সালে চলে আসে, ব্ল্যাক আইন বলা হয়, কালা অ্যাক্ট বা ব্ল্যাক আইন। ঠিক আছে, আর স্বাধীনতার সঙ্গে 1947 সালে হয়ে থাকে, 1947 সালে স্বাধীনতা আইন, ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। ঠিক আছে, চলো। আর ভারত শাসন আইন তো অনেকগুলো হয়, ভারত শাসন আইন অনেকগুলো হয়েছে। ঠিক আছে, 1909-এ, 1919-এ, 1935-এ। ঠিক আছে, পরবর্তী দেখবো আমরা। বলছে 20 নাম্বার, সঙ্গীত নাটক একাডেমির তরফ থেকে পুরস্কার দেওয়া হয়, সেখানে পুরস্কারের মধ্যে কি দেওয়া হয়? অঙ্গবস্ত্র দেওয়া হবে, মানে তোমার শল দেওয়া হবে, তারপরে তার সাথে একটা তাম্রপত্র দেওয়া হবে, তাম্রপত্র যে পাচ্ছে সাহিত্য একাডেমি, ঠিক আছে, সঙ্গীত নাটক একাডেমিতে। এছাড়াও কিছু ক্যাশ প্রাইজও দেওয়া হয়। তো কত টাকা দেওয়া হয়? তো সঙ্গীত নাটক একাডেমিতে যে পাবে তিনি হচ্ছেন 1 লক্ষ টাকা ক্যাশ প্রাইজ পাবে, 1 লক্ষ টাকা ক্যাশ প্রাইজ দেওয়া হয় যে পায়। ঠিক আছে, পরবর্তী 21 নম্বর কোশ্চেন বলছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যেটা টাইমিং হচ্ছে, এটা লক্ষ্যমাত্রা কত ছিল? জিডিপি গ্রোথ রেট কত ছিল? জিডিপি গ্রোথ রেট ছিল 9%, সব থেকে বেশি 21 একাদশতম পঞ্চবার্ষিকীতে। টোটাল পঞ্চবার্ষিকী ছিল 12টি, টোটাল পঞ্চবার্ষিকী ছিল মোট। ঠিক আছে, আচ্ছা, পরীক্ষা জিজ্ঞাসা করবে জিডিপির পুরো নাম কি, তখন তোমাকে বলতে হবে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে তোমার জিডিপি। ঠিক আছে, তো পঞ্চবার্ষিকী থেকে বেশ কোশ্চেন এসছে, একদম তাই, পঞ্চবার্ষিকী থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে এবং হচ্ছে জনগণনা থেকে প্রশ্ন আসছে, তাহলে এই জায়গাগুলো দেখে যেতে হবে তোমাকে। তাই আমি তোমাকে বলবো যদি পঞ্চবার্ষিকী দেখতে লাগে তাহলে অবশ্যই আমাদের যে সেকেন্ড চ্যানেলটা রয়েছে WB অল এক্সাম, যেটা ওই চ্যানেলে যাবে। আমি নিজে 2টো পার্টে তোমাকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনেকটা ডিটেলসে ইমেজের মাধ্যমে সুন্দর করে বুঝিয়েছি, দেখো যদি না দেখে থাকো এবং খাতায় নোট ডাউন করে পড়তে শুরু করো। ঠিক আছে, চলো পরবর্তী দেখবো আমরা। বলছে যে 322 খ্রিস্টপূর্বাব্দের নিচের মধ্যে কোন মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, মানে কে প্রতিষ্ঠা করেছিলেন মৌর্য সাম্রাজ্য? চন্দ্রগুপ্ত মৌর্য, কৌটিল্যের সহযোগিতাতে, কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র, এগুলো আমরা জানি। তো চন্দ্রগুপ্ত মৌর্যকেই বেছে নিয়েছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করতে। আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করবে, এই যে তোমার হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য, তার রাজধানী কোথায়? উত্তর বলবে রাজধানী হচ্ছে, সেটা ছিল পাটলিপুত্রতে ছিল, পাটলিপুত্র, যেটা বর্তমান নাম হচ্ছে পাটনা, কি পাটনা। ঠিক আছে, চলো তারপরে পরবর্তী প্রশ্ন দেখব যে ভোলানাথ প্রসন্ন নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? তাহলে বাদ্যযন্ত্র মানে ইনস্ট্রুমেন্ট রিলেটেড, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রিলেটেড প্রশ্ন কিন্তু দেবে। ঠিক আছে, তো দেখে নেই, ভোলানাথ প্রসন্ন হচ্ছে বাঁশির সাথে সম্পর্কিত। ঠিক আছে, আরও একজন বাঁশিবাদকের নাম হচ্ছে হরিপ্রসাদ চৌরাসিয়া। কি নাম? হরিপ্রসাদ চৌরাসিয়া, তিনিও হচ্ছেন বাঁশি বাজান এবং তার গুরুদেব হচ্ছে এই ভোলানাথ প্রসন্ন। তো হরিপ্রসাদ চৌরাসিয়ার গুরুদেব হচ্ছেন ভোলানাথ প্রসন্ন, মনে রাখবে, বাঁশির সাথে সম্পর্কিত। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব। বলছে বিনিময়ের মাধ্যম মানে মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে কাজ করা ড্যাশ একটি গুরুত্বপূর্ণ কাজ, মানে কোনটা ভাই? পণ্য, কমোডিটি, রাতুন, জল নাকি অর্থ, কোনটা ভাই? মানি আবার কি? আমরা বিনিময় এক্সচেঞ্জ কিসের মাধ্যমে করি? টাকা দেবো জিনিস কিনবো, তো কিসের মাধ্যমে হয়? মানির মাধ্যমে এক্সচেঞ্জ প্রথা সব থেকে ভালো হয় না? এটাকে বলছে মিডিয়াম অফ মাধ্যম বেস্ট। কোনটা? এইটা, অপশন নাম্বার ডি। চলো পরবর্তী প্রশ্ন, এটাই লাস্ট কোয়েশ্চেন আমাদের। বলছে যে 1950 সালে ভারতের প্রধান বিচারপতি ছাড়াও সুপ্রিম কোর্টের অন্যান্য কতজন বিচারপতি ছিলেন, মানে 1950 সাল। আর এই 1950-এর 24শে জানুয়ারিতেই ভারতের সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল দিল্লিতে। ঠিক আছে, তো দিল্লিতে যখন তৈরি হচ্ছে, আর এটার আর্টিকেল নাম্বার, সুপ্রিম কোর্টের আর্টিকেল নাম্বার 124 নম্বরে রয়েছে সুপ্রিম কোর্টের একজন প্রধান বিচারপতি থাকে এবং সাথে আরো অনেক বিচারপতি থাকে। এখন তো বর্তমানে চলো টোটাল মানে 34টা মতন রয়েছেন। তো সেই সময় ছিল হচ্ছে 7 জন, টোটাল ছিল 8 জন। ঠিক আছে, টোটাল 8 জন ছিল। আর এখানে বলেছে প্রধান
বিচারপতি ছাড়া কতজন, তাহলে প্রধান বিচারপতি ছাড়া কত, এটা একজন হচ্ছে প্রধান বিচারপতি আর ছাড়া হচ্ছে 7, তো আনসার হয়ে যায় 7 7, ঠিক আছে। তো 7 টোটাল 8জন সদস্য ছিলেন হচ্ছে তোমার সুপ্রিম কোর্টের মধ্যে সেই সময়, ঠিক আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আমি আলোচনা করলাম। যদি এটা চাও পরীক্ষা পর্যন্ত কন্টিনিউ করি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে স্যার কন্টিনিউ করুন, সেট নাম্বার 3 আনুন। সো দেখতে থাকো তোমাদের পছন্দের চ্যানেল ইউর স্টাডি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে বেস্ট অফ লাক অ্যান্ড জয় হিন্দ।